গুড ইভিনিং সোহিনী, কেমন আছো? আচ্ছা, বাদবাকি স্ট্রাকচারাল ইন্ডিয়ান সোসাইটির যে চ্যাপ্টারটা আছে ডেমোগ্রাফিক স্ট্রাকচার, আমরা ওইটার থেকে পড়বো বাদবাকি যে কনসেপ্টস রিলেটেড আছে। তো ফার্স্ট জিনিস আমরা কি পড়বো? ফার্স্ট হলো ডেমোগ্রাফি রিলেটেড কনসেপ্টস। আমি প্রথম দিন থেকে বলে যাচ্ছি ডেমোগ্রাফি মানে কি। ডেমোগ্রাফি মানে এরম যে কোনো কিছু যেটা বার্থ, ডেথ, টোটাল পপুলেশন নিয়ে ডিল করছে। এবার টোটাল পপুলেশন নিয়ে ডিল করলে আমাদের তো কিছু ইন্ডিকেটার্স চাই, কিছু কনসেপ্ট চাই। তো লাস্ট আমি তোমাকে ডেমোগ্রাফিক ট্রানজিশনাল থিওরি পড়িয়েছিলাম, যেখানে দেখা গেল পপুলেশন হুট করে খুব বেড়ে গেছিলো, তারপরে কমে গেল, তারপরে স্টেবিলাইজ হয়ে গেল। তো প্রথম কথা হচ্ছে বার্থ রেট। বার্থ রেট কী বলা হচ্ছে? বার্থ রেট হচ্ছে 1000টা লাইফ বার্থের মধ্যে, কিংবা খুব সিম্পলভাবে বলতে গেলে টোটাল পপুলেশনের রেশিওতে কটা বার্থ হচ্ছে। মর্টালিটি রেটও তাই, টোটাল পপুলেশনের রেশিওর সাথে কটা ডেথ হচ্ছে। আর এগুলো কিভাবে কাউন্ট করা হয়? নিশ্চয়ই পুরো বিশ্বজুড়ে তো করা হবে না। ধরো তুমি নর্থ 24 পরগনায় থাকি, সেইটার বেসিসে করা হলো। সেখানে ধরো আমাদের এখানে বেস হসপিটাল, বিএমআরসি, তোমাদের ওখানে গ্রিন ভিউ, প্যানেশিয়া যেগুলো আছে, সেগুলোর থেকে দেখা গেল কতগুলো লাইফ বার্থ রেকর্ড করা হচ্ছে টোটাল পপুলেশন, একটা ডিস্ট্রিক্টের পপুলেশন অনুযায়ী। এটা কান্ট্রি হিসাবেও হতে পারে। আর সেটার রেশিওটা বার করাটাই বার্থ রেট। ঠিক সিমিলারভাবে ডেথ রেটও বার করবে। ডেথ রেট বার করার পরে তোমার আরও কি আসছে? ইনফ্যান্ট মর্টালিটি রেট আর ম্যাটার্নাল মর্টালিটি রেট। এই দুটো খুব খুব ইম্পর্ট্যান্ট। কেন? কারণ কি, ইনফ্যান্ট মর্টালিটি বা ম্যাটার্নাল মর্টালিটি মানে হলো এইটা খেয়াল রাখবে সবসময়, ম্যাটার্নাল মর্টালিটিতে পার 1 লাখের মধ্যে কতজন মা মারা যাচ্ছে সেই হিসাবে ধরা হচ্ছে। আর ইনফ্যান্ট মর্টালিটিতেও 1000 জন বাচ্চার মধ্যে কজন বাচ্চা মারা যাচ্ছে মর্টালিটি রেট হচ্ছে। কারণ কি এগুলো বেশি ইম্পর্ট্যান্ট? কারণ এগুলো ইন্ডিকেট করে একটা দেশের কি অবস্থা, একটা দেশ কি এগোচ্ছে, একটা দেশের কি মেডিকেল ইকুইপমেন্টস আছে। ইনফ্যান্ট মর্টালিটি বা ম্যাটার্নাল মর্টালিটি কখন হয়? যখন হেলথ কেয়ার সেভাবে প্রোভাইড করা হয় না। যদিও আমি বলবো হেলথ কেয়ার পভার্টির জন্য প্রোভাইড করা হয় না, যে এখনের যে আমাদের কনসেপ্ট বা ধারণাটা আছে, সেইটা হয়তো কিছুটা আবার আমরা এগিয়ে যাচ্ছি এই দিকে, যে হয়তো লাইফস্টাইল এত বেশি ল্যাভিশ, এত বেশি জাঙ্ক ফুড, এত বেশি ফলস সেডেটিভস এইসব ইউজ করা হচ্ছে, সেই জন্য আমরা কিছুটা এগিয়ে যাচ্ছি এই দিকে। তারপরে হলো ফার্টিলিটি রেট। মানে কি? 15 থেকে 49 বছরের মহিলাদের মধ্যে কতজন বাচ্চার জন্ম দিতে পারবে, চাইল্ড বিয়ারিং এজ। অনেকে হয়তো পারবেও না, কিন্তু এইটা না সবসময় এটা এত জেনারেলাইজ করে দিয়েছে তো, যে 15 থেকে 49 বছরে কে চাইল্ড বিয়ারিং এজে আছে সেই হিসাবে করে দাও, সেই হিসাবে রেশিও বার করো। কিন্তু অনেক সময় এইটাতে অনেক ফ্যাক্টরস ইগনোর করা হয়। একজন 40, 41, 42 বছরের মহিলারা হয়তো খুব বড় লাইফ রিস্ক টেকিং হয়ে যেতে পারে চাইল্ড বার্থ, আর একটা 15, 16, 17, 18 বছরের মেয়েরও খুবই রিস্ক হয়ে যেতে পারে একটা চাইল্ড বার্থ দেওয়ার। শুধু সেটাই না, যারা ছোট বয়সে বিয়ে হয়ে চাইল্ড বার্থ হতে শুরু করে, তো দেখা কি যায় তারা বিশাল পপুলেশনে কন্ট্রিবিউট করে। অনেক সময় চাইল্ড ম্যারেজ এখন আমরা বলি লিগালি আটকানো, কিন্তু অনেকেরই দেখি না হয়তো
আমাদের বাড়িতে যারা কাজ করছে, কিংবা স্পেশালি এগুলো রাজস্থানের গ্রাম এসবে খুব দেখা যায় যে এখনও বাল্যবিবাহ, চাইল্ড ম্যারেজ চলছে। এই যে চাইল্ড ম্যারেজ বা বাল্যবিবাহ চলছে, এই চাইল্ড ম্যারেজ বা বাল্যবিবাহর জন্যে একটা মেয়ে হয়তো 15-16 বছরেই প্রেগনেন্ট হয়ে যাচ্ছে। কিন্তু এই যে প্রেগনেন্ট যে সে হয়ে যাচ্ছে, সে তো তার লাইফ আরও পুরো বাকি আছে। হয়তো সে তার আরও বারে বারে প্রত্যেক বছর 2-4 বছর করে বাচ্চা হচ্ছে, তো এইটাতেও তার হেলথ এফেক্ট করে। আরেকটা জিনিস যেটা খুবই ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছিল সেক্স রেশিও। সেক্স রেশিও মানে কি? সেক্স রেশিও মানে নাম্বার অফ ওমেন কম্পেয়ার টু মেন। কতজন মহিলা জন্মাচ্ছে কম্পেয়ার টু মেন। কিছু কিছু জায়গায় সেক্স রেশিও কমে যাচ্ছে। ইন্ডিয়াই তার মধ্যে একটা অনেক বড় উদাহরণ যে সেক্স রেশিও কমে যাচ্ছে, কারণ অবভিয়াসলি প্রেফারেন্স টু মেল চাইল্ড, যে ছেলে হলে দেখবে। আর এই কমন মিসকনসেপ্টসগুলোও আছে যে মেয়ে হলে তাদেরকে বিয়ে দেওয়ার জন্যে দাবি পণ জোগাড় করতে হবে, পণের টাকা জোগাড় করতে হবে। এগুলো খুব আশ্চর্যভাবে অনেক শিক্ষিত ফ্যামিলিতে এখনও অবধি আছে, তারা ছেলেই প্রেফার করে। কিংবা মেয়ে হলেও তাদের পড়াশোনার পেছনে যত না খরচা করবে, ছেলেটার পেছনে অনেকটা বেশি খরচা করছে। তো এই জন্যে সেক্স রেশিও কমে যাচ্ছে। তুমি যদি পারো, সত্যমেব জয়তের আমির খানের একটা এপিসোড আছে ওই গার্ল ফিটিসাইডের ওপর, দেখো। এইবার ওইখানে দেখায় কি সাংঘাতিক নির্মমভাবে যেই মেয়ে হচ্ছে তাকে মেরে ফেলছে, কিংবা প্যাকেজড, এমনকি এইটা অবধি দেখায় যে প্যাকেজ ডিলে মারা হচ্ছে। ইউএসজি তো তুমি জানো ইন্ডিয়াতে ব্যান, মানে ইউএসজি ব্যান ইন দ্য সেন্স জেন্ডার টেস্ট ব্যান। জেন্ডার ডাক্তার যদি বুঝেও যায় বাচ্চা হওয়ার আগে, ডাক্তারের বলাও ওটা ইললিগাল ধরা হয়, যেহেতু ইন্ডিয়াতে এত বেশি তোমার কেস আছে ইনফ্যান্ট মর্টালিটি, গার্ল ইনফ্যান্টিসাইড এইসবের ওপর। তো ওই জন্যে পুরোপুরি এখানে ব্যান। বাইরে দেখবে অনেক সময় যদি ইনস্টা এসব ইউজ করো যে জেন্ডার রিভিল পার্টি এসব হচ্ছে, বাট আমাদের এখানে খুব একটা এগুলো হয় না, তার কারণ এগুলো পুরোপুরি ইললিগাল। তো এইবার লাস্টে কি আসছে? ডিপেন্ডেন্সি রেশিও। ডিপেন্ডেন্সি রেশিও মানে কি? ডিপেন্ডেন্ট কথাটার মানে কি? যে আমাকে কারোর ওপর ডিপেন্ডেন্ট হতে হচ্ছে। আর এইখানে ডেমোগ্রাফি ফার্স্টেই বলেছি, পপুলেশনের পড়া। তো এইখানে আমি কিসের জন্যে ডিপেন্ডেন্ট হচ্ছি? আমার থাকা, খাওয়া, খরচ, খোরপোশ, এইসব প্রত্যেকটা জিনিস নিয়ে আমি ডিপেন্ডেন্ট হচ্ছি। তো যারা 15 থেকে 59 বছর বয়সে আছে, তাদেরকে ওয়ার্কিং পপুলেশন ধরা হয়। আর বাদবাকি যারা মানে 60-এর ওপর আর 15-র কম, তারা তো কাজ করতে পারবে না, কারণ তার আগে বাচ্চাদের কাজ করতে দেওয়া হয় না খুব একটা, সেটাও একটা ব্যাপার। আর তাদের ওই ম্যাচুরিটিও নেই কাজ করার। আর 60-এর ওপর হয়ে গেলে একটা মানুষের হয়তো অতটা শরীরের ক্ষমতা থাকে না। এবার ইন্ডিয়াতে এটাও দেখা যাচ্ছে যে তোমার এই ডিপেন্ডেন্সি রেশিওটা খুব বেশি বেড়ে যাচ্ছে। ডিপেন্ডেন্সি রেশিও বাড়লে কি হচ্ছে, মানে কম লোক কাজ করতে পারবে, বেশি লোক কাজ করতে পারবে না। এই যে কম লোকও যে কাজ করছে, তার মধ্যেও তো আনএমপ্লয়মেন্ট আসছে। কারণ ইন্ডিয়াতে আরেকটা বড় ব্যাপার আছে, এইখানে লোকজন যেগুলো বিদেশে দেখবে যে পার্ট টাইম জব করে কিছুভাবে নিজের এডুকেশন ফিজ এইটা ওইটা তুলে নিচ্ছে, ইন্ডিয়াতে এইটাকেও খুব ছোট চোখে দেখা হয়। হয়তো অনেক বয়স অবধি একটা মানুষ পড়েই যাচ্ছে, মানে আমি নিজেই তাই করছি ধরো। তো এইবার এই যে পড়েই যাচ্ছে, তো সে তো আনএমপ্লয়েড হয়েই বসে আছে, তাই না? তাকে তো কিছু করতে হবে। তো এই করে করে দেশের ডিপেন্ডেন্সি রেশিও বেড়ে যায়।